এই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। আমন্ত্রণ কিউআই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 12 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 25 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, 25 এপ্রিল 1971 সালের এদিনে জয়পুরহাটে প্রবেশ করেই পাকিস্তানি হানাদাররা সাধারণ মানুষের ওপর নির্যাতন আর গণহত্যা শুরু করে। এদিনের কথা মনে করে আজও আটকে ওঠেন স্বজন হারানো পরিবারের সদস্যরা। দর্শক, আজকের দিনটি নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাব জয়পুরহাটে। হারুন, আজ 25 এপ্রিল মুক্তিযোদ্ধাদের গড়া সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা উপেক্ষা করে পাক সেনারা এদিন জয়পুরহাটে গণহত্যা শুরু করে। এসব ইতিহাস নিয়ে আমাদের জানাবেন, সেই সাথে আজকের দিনটিকে ঘিরে কোনো ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে কিনা সেসব নিয়েও আমরা জানবো। সারিকা, 1971 সালের 25 এপ্রিল জয়পুরহাটবাসীর জন্য একটা আতঙ্কের দিন। এই দিনে যে পাক হানাদার বাহিনীরা তারা ট্রেন যুগে মধ্যরাতে জয়পুরহাটে প্রবেশ করে প্রথমে তারা এখানে জয়পুরহাটে যে থানা ছিল থানাটি দখল করার সময় প্রায় 20 থেকে 22 জনকে তারা গুলি করে হত্যা করে। এই হত্যার পরে কিন্তু তারা এখানে ক্ষান্ত হন না, তারা শহরের বুলুপাড়া এলাকায় 8-10 জন ব্যক্তিকে তারা আটক করে তাদেরকেই আবার তাদের দ্বারাই গর্ত খুঁড়ে নেয়। সেই গর্ত খুঁড়ে কিন্তু সেখানেই তাদেরকে আবার সারিবদ্ধ করে গুলি করে হত্যা করা হয়। হত্যা করে তাদেরকেই কিন্তু আবার সেই গর্তেই ফেলানো হয়। তো এই যে মুক্তিযুদ্ধের সকল প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার পরে 1971 সালের যে 24 এপ্রিল শনিবার মধ্যরাতে ট্রেন যুগে পাকিস্তানি হানাদার বাহিনী প্রথম জয়পুরহাটে প্রবেশ করে 25 এপ্রিল জয়পুরহাট থানা সহ আশেপাশে বিভিন্ন স্থানে গণহত্যা চালায় পাকিস্তান হানাদার বাহিনী। এদিন খুব সকালে প্রথমে জয়পুরহাট থানা দখল করে এখানে পাকিস্তানি সেনাদের গুলিতে মারা যায় 20-22 জন। তো আরো যদি একটু জানাই রাখি, তো এভাবে নির্বিচারে গণহত্যা শুরু করে পাকিস্তানি সেনারা ওই দিনই জয়পুরহাট শহরে সিমেন্ট ফ্যাক্টরি এলাকা, হাতিল বুলুপাড়া ও গাড়িয়াকান্ত এলাকায় 36 জনকে ধরে এনে তাদের দিয়ে প্রথমে গর্ত করে নেওয়া হয়, পুরো লাইন করে গুলি চালিয়ে গর্তে ফেলা হয় তাদের। হাতিল বুলুপাড়াতে একই পরিবার 8 জন সহ 17 জনকে ও চিনিকল সংলগ্ন বুলুপাড়া মাঠে 10 জনকে সারিবদ্ধভাবে হত্যা করে পাকিস্তানি সেনারা। শুধু 25 এপ্রিল না, আমি বলি যে আমি যে বদ্ধভূমিতে দাঁড়িয়ে আছি, এটি 26 এপ্রিল এই জয়পুরহাটের হৃদয় বিদারক লোমহর্ষক করই কাদিপুর গণহত্যা দিবস। 1971 সালের 26 এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন জেলা শহর থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে সদর উপজেলা বুম্ব ইউনিয়নের করই কাদিপুর গ্রামে দুটি তৎকালীন স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের প্রত্যক্ষ সহযোগিতায় পাক সেনারা মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে হত্যা করেছিল 371 জন নিরীহ হিন্দু ধর্মাবলম্বী গ্রামবাসীকে। নিহতের অধিকাংশই মৃৎশিল্পের সঙ্গে জড়িত ছিলেন। লুটপাট করা হয়েছিল ও তাদের টাকা পয়সা ধন সম্পদ দখল করা হয়েছিল, তাদের জায়গা বসত বাড়ি। তো এ সম্বন্ধে যদি আমি একটু জেনে নিই, এখানে এই করই কাদিপুর এলাকার যে প্রধান একজন বাসিন্দা এবং এই করই কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনি প্রধান শিক্ষক। তো তার ইতিহাস সম্বন্ধে যদি আমি একটু জানতে চাই যে মামুন ভাই, আপনি তো এখানে স্থানীয় বাসিন্দা, তো এখানকার যে আপনাদের এই বাসিন্দা থাকেন সেই সময় যে এখানে গণহত্যা চালিয়েছিল পাক সেনারা, যে নির্মম হত্যাকাণ্ড, তো তার যদি একটু যদি আপনার সঙ্গে জানাতেন যে কিভাবে তারা এই হত্যাযজ্ঞটা চালিয়েছিল। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, করই কাদিপুর বদ্ধভূমির পাশে আমার বাড়ি এবং করই কাদিপুর সংলগ্ন প্রাইমারি স্কুলের শিক্ষকতা করি। সেই সুবাদে করই কাদিপুর বদ্ধভূমিতে যারা শহীদ হয়েছে তাদের আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, প্রতিবেশী বিভিন্ন সময়ে এসে যে ব্যাখ্যা বিশ্লেষণ বা যে তথ্য আদি দিয়ে থাকে, সেই তথ্য আদি শুনলে নিজের গা শিউরে ওঠে। এবং
আমি যেটা যদি বলি যে সারিকা, যে জয়পুরহাটে শুধু এই দিবসকে ঘিরে কিন্তু বিভিন্ন যে বেসরকারি সংস্থা এবং তারা সন্ধ্যাকালীন অনেক আয়োজন করেছে। আর মূলত এই যে এখানে গণহত্যা দিবস, এটা 26শে এপ্রিল সরকারি এবং বেসরকারিভাবে পালিত করা হয়। তো সারিকা ছিল এই জয়পুরহাটের গণহত্যা দিবসের লোমহর্ষক কাহিনী। হারুনুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, 25 এপ্রিল জয়পুরহাটে এদিন গণহত্যা শুরু হয়। আর আজকের দিনটি ঘিরে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সেসবটি জানছিলাম। এবারে আমরা চলে যাব আমাদের নিয়মিত আয়োজন পত্রিকায়, দেখে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা বরাবরের মতো শুরু করব সমকাল দিয়ে। কক্সবাজার রেলপথ অনিরাপদ, 5 মাস ট্রেন চলছে, নেই সিগন্যালিং সিস্টেম। চলতি মাসে মুখোমুখি হয়েছিল 2 ট্রেন, বুধবার হয় লাইনচ্যুত। প্রায় 12,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের 2000 কক্সবাজার রেল লাইনে ট্রেন চলছে ঝুঁকি নিয়ে। অদক্ষ নেতৃত্ব চাঙ্গা, দলাদলি ডুবছে বিএনপি। সব কমিটি মেয়াদহীন, 13 মহানগরের রাজনীতি। পদ বাগিয়ে আরামে নিষ্ক্রিয়রা, সক্রিয়রা বঞ্চনায়। অনেক ত্যাগী নেতাকর্মী মামলা মোকাবিলায় হিমশিম, কোন্দলে আশকারা দেন কেন্দ্রীয় নেতারাই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় তাপপ্রবাহ। ঢাকার যেখানে বৃক্ষ জলাশয় সেখানে তাপমাত্রা 3 ডিগ্রি কম। আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, এমন পরিস্থিতি থাকবে 10 দিন। দর্শক, চলে যাব প্রথম আলোতে, দেখে নেব প্রথম আলোর শিরোনামগুলো। নারী নির্যাতন চলছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বছরে 20,000 মামলা, বিচারে দীর্ঘসূত্রতা। ভুক্তভোগী ও স্বজনেরা বয়ে বেড়ান ক্ষত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 1,55,438 মামলা বিচারাধীন। উপাচার্যের দপ্তরের ফটকে তালা, সেই বাস চালক গ্রেপ্তার। চুয়েটে বিক্ষোভ চলছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ঢাকায় গাছপালা মাত্র 2% এলাকায়, বাড়ছে তাপমাত্রা। গবেষণার তথ্য। দর্শক, এবারে আমরা দেখব কালের কণ্ঠের শিরোনামগুলো। উপজেলায় গুরুত্ব পাচ্ছে স্থানীয় বাস্তবতা। বিশেষ বর্ধিত সভা করে দলীয় প্রার্থী ঠিক করা হচ্ছে। বার্তা কঠোর হলেও শেষ পর্যন্ত ছাড়েন আভাস। তীব্র তাপপ্রবাহের এলাকা আরও বেড়েছে। 24 ঘন্টায় 5 মৃত্যু। দর্শক, দিনে দিনে তাপমাত্রার পারও যেন বেরিয়ে চলেছে। আমরা এই গরম পরিস্থিতির আরও খবর জানবো। আমরা চলে যাব বগুড়ায়। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, শুভ সকাল। প্রচন্ড গরম আমরা দেখতে পাচ্ছি, আপনি একটি হাসপাতালের সামনেই দাঁড়িয়ে আছেন। জনজীবনে কেমন প্রভাব পড়ছে আমাদের একটু জানাবেন। সারিকা, আসলে বৈশাখের শুরু থেকেই জনজীবনে এই তাপমাত্রা বৃদ্ধির ফলে ব্যাপক প্রভাব পড়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ যেরকম বিপদে পড়েছেন, তারা প্রচণ্ড গরমের মধ্যে তাদের বাহিরে কাজ করতে হচ্ছে। একই সাথে শিশু, বৃদ্ধ তারা তো অসুস্থ হচ্ছেনই, একেবারে যারা কর্মক্ষম মানুষ, যারা রাস্তাঘাটে কাজ করছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, তারাও কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছেন এবং বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমি আছি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে। এটি 250 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, যেখানে প্রায় 250 জন রোগী ভর্তি হওয়ার কথা থাকলেও কিন্তু এই গরমটা বাড়ার ফলে প্রতিদিনই রোগী প্রায় 400 জন করে এই হাসপাতালে থাকছেন, ভর্তি রোগী থাকছেন। এবং বহির্বিভাগের রোগীর সংখ্যাও কিন্তু প্রতিদিনই যা এর আগে যে রোগী হতো সেই রোগীর থেকে প্রায় 2 থেকে 300 রোগীর সংখ্যা প্রত্যেক দিন বহির্বিভাগে বেশি চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা যেটা বলছেন যে বগুড়ার যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানেও কিন্তু রোগীদের সংখ্যা এইরকমই, কোথাও অনেক বেশি। যেখানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেখানে বা চর অঞ্চল যেখানে আছে, সেখানকার মানুষও কিন্তু
তারা কিন্তু ব্যাপক পরিমাণে অসুস্থ হচ্ছেন তারা, এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একই সাথে বগুড়ার যে আরেকটি বড় হাসপাতাল, বগুড়া শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে 1200 রোগী ভর্তি থাকার কথা, সেখানে কিন্তু এই তীব্র গরমের পর প্রতিদিনই 1600-র উপরে রোগী ভর্তি থাকছেন, এবং অধিকাংশ কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যায় তারা ভর্তি হচ্ছেন, ডায়রিয়া জনিত সমস্যায় ভর্তি হচ্ছেন। এর মধ্যে শিশু এবং বৃদ্ধের পাশাপাশি কর্মক্ষম যুবক পর্যন্ত তারা অসুস্থ হচ্ছেন এবং হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছেন, রোগীর সংখ্যা বৃদ্ধির ফলে তাদেরকে অনেকটা বেকায়দায় পড়তে হচ্ছে। তার ফলে তারা যারা সাধারণ মানুষ আছেন তাদের জন্য বেশ কিছু সতর্ক বার্তা তারা দিচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু সাধারণ মানুষের অসুস্থ হওয়ার পরিমাণ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সারিকা। ফরহাদুজ্জামান শাহী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তীব্র তাপপ্রবাহের ফলে বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে আমরা জানছিলাম। এর সাথে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই, আজ 25 এপ্রিল আজ থেকে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এই সময়টাতে আপনারা সাবধানে থাকবেন। দর্শক, আমরা কালের কণ্ঠ পড়ছিলাম, কালের কণ্ঠের পাশাপাশি আরেকটি খবর আপনাদের আমরা জানাচ্ছি। নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন, এসএসসি পরীক্ষা হতে পারে 5 ঘন্টা, 50% লিখিত। দর্শক, চলে যাব দৈনিক ইত্তেফাকে। মের প্রথম সপ্তাহের আগে গরম থেকে নিস্তার নেই, হিট স্ট্রোকে আরও 11 জনের মৃত্যু। সিলেট বাদে সারা দেশে চলমান তাপপ্রবাহের আরও বিস্তৃতি ঘটেছে গতকাল। আর উত্তপ্ত অগ্নিবাণে ওষ্ঠাগত জনজীবন প্রাণীকুল, ঘরে বাইরে সর্বত্রই অসহ্য দৃশ্য। সবশেষে আমরা বণিক বার্তার শিরোনামগুলো দেখে নেব। সরকারি হিসেবের চেয়ে 2010 ও 2016 সালে দারিদ্র্যের মাত্রা বেশি ছিল, বিশ্বব্যাংকের পর্যালোচনা। বিবিএসের খানা আয় ব্যয় জরিপ 2022-এর হিসেব অনুযায়ী দেশে দারিদ্র্যের হার 2010 সালে ছিল 31.5%। 6 বছরের মাথায় 2016 সালে তা নেমে আসে 24.3%। যদিও বিশ্বব্যাংক মনে করছে ওই 2 বছরে দেশের দারিদ্র্যের প্রকৃত হার ছিল বিবিএসের তথ্যের চেয়ে বেশি। থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা। 6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপিল বিভাগে 3 বিচারপতি নিয়োগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 3 জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। দর্শক, এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা আবহাওয়া বার্তায় চলে যাব। তাপমাত্রার পারদ যেমন বাড়ছে আর মানুষের আহাজারিও বেড়ে চলেছে অনাবৃষ্টির কারণে। দর্শক, আমরা দেখে নেব আজকে তাপমাত্রা কেমন রয়েছে বিভিন্ন জেলায়, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জেনে নেব। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.6। রাজশাহীতে 41.3 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রার বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.9 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে 37.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে 37.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 34.8 ডিগ্রি এবং সর্বনিম্ন ছিল 27.3 ডিগ্রি। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.2 ডিগ্রি সেলসিয়াস, বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এবং বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 20.7 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 41.6 ডিগ্রি সেলসিয়াস। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ পরিস্থিতি অব্যাহত থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। আবহাওয়া বার্তাটি জানছিলাম। দর্শক, চলে যাব আমাদের এবার আয়োজনে। তাপপ্রবাহের ভয়াবহ প্রভাব পড়ছে নওগাঁর ফসল উৎপাদনে। খোদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে জেলার 1 লাখ হেক্টর জমির ধান আর ঝুঁকিতে। শুধু তাই নয়, বৈরী আবহাওয়ার ব্যাপক মাসুল গুনতে হবে আমকেও। গরমে টিকতে না পেরে ফেটে শুকিয়ে যাচ্ছে বেশিরভাগ আম। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী।
হারুন, প্রচন্ড গরম পড়ছে, জনজীবন তো বিপর্যস্তই। আমাদের একটু জানাবেন কৃষি পণ্যগুলোর কি অবস্থা, আম বাগানের পরিস্থিতি, সেই সাথে অন্যান্য যে কৃষি পণ্যগুলো আছে সেসব নিয়ে আমাদের জানাবেন। জি নিশ্চয়ই। প্রথমে আমের কথা যদি আপনাকে বলি, এরপরে ধানে যাব। একটু আগেও বলছিলাম যে আমকে আসলে অনেকটা বলা হয় যে আদুরে ফসল আর কি, মানে খুব আদর দিয়ে এটাকে মানুষ করতে হয়। বিশেষ করে এই যে মুহূর্তটা পার করছে আম, এই মুহূর্তে আমের আসলে না বেশি গরম কিংবা না বেশি ঠান্ডা কোনোটা সহ্য করতে পারে না আর কি। বেশি বৃষ্টিপাত হলেও সমস্যা কিংবা বেশি গরম হলেও সমস্যা। আর যেহেতু এইবারে অতীতের যে কোনো রেকর্ড ভেঙে সবচাইতে বেশি গরম যাচ্ছে, দাবদাহ যাচ্ছে, সেই জায়গা থেকে আম আসলে চরম রকম বিপাকে বলা চলে। বিশেষ করে কৃষকরা বলছেন যে এই মুহূর্তে আম গাছে আমগুলো আসলে অনেকটা ফেটে যাচ্ছে এবং আমের যে গড়া আছে অর্থাৎ বোটা আছে সেটা আসলে অনেকটা শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। এই আম গাছগুলোর নিচে হয়তো বা আসলে ঘাস থাকার কারণে পড়ে যাওয়ার যে দৃশ্য সেটি হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর সংখ্যক আম আসলে এখানে পড়ে আছে। এবং কৃষকরা বলছেন যে এই অবস্থা যদি চলতে থাকে, বৃষ্টিপাত যদি না হয় কিংবা আবহাওয়াটা কিছুটা ঠান্ডা না হয়, তাহলে আমের যে সাইজ আকৃতি সেটি আসলে খুব বেশি বড় হবে না, যেরকমটা আছে এরকমটাই থাকবে। এতে করে একে তো হচ্ছে গত 1-1.5 সপ্তাহের গরমের কারণে প্রায় অর্ধেকের মতো আম পড়ে গেছে গাছগুলো থেকে। বাকি যে আমগুলো আছে সেগুলো যদি আকৃতি বড় না হয় তাহলে বড় একটা ফলন বিপর্যয় হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলছে যে এই মুহূর্তটাতে কৃষকদের তারা পরামর্শ দিচ্ছেন যে গাছের যে গোড়ালি আছে সেই গোড়ালিটুকু বেঁধে যদি পানি দেওয়া যায় সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে মেশিনের মাধ্যমে যদি পানি স্প্রে করা যায় গাছের উপর অংশে কিংবা আমের যেই জায়গাগুলো আছে সেগুলোতে যদি পানি স্প্রে করা যায় তাহলে আসলে কিছুটা এইখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলেছেন। পাশাপাশি আপনি জানেন যে ধান একটা বিশাল সংখ্যক এরিয়ায় ধান চাষ হয়, বিশেষ করে 2 লাখ হেক্টর জমিতে বলা হচ্ছে যে ধান চাষ হচ্ছে এবারে এই বড় মৌসুমে। এবং এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলেছে যে 1 লাখ হেক্টর জমির ধান যেগুলো এরই মধ্যে ওই ধানের মধ্যে চাল চলে এসেছে অর্থাৎ শক্ত হয়েছে, সেগুলো মোটামুটি ঝুঁকিমুক্ত, কিন্তু প্রায় 1 লাখের মতো হেক্টর যে জমি সেই জমিগুলোর যে ধান সেগুলো আসলে পানি যেহেতু থাকছে না ঠিকঠাক মতো বা আবহাওয়া যেহেতু খুব বেশি গরম, যার কারণে সেগুলোর ভেতরে এখন পর্যন্ত শক্ত হয়নি বা চাল আসেনি ধানের মধ্যে, যার কারণে সেগুলো আসলে ঝুঁকির মধ্যে আছে। তো মোটামুটি বলা হয়েছে যে ধানের যে জমিগুলো সেগুলোতে যদি 3 ইঞ্চি করে পানি রাখা যায় এই মুহূর্তে তাহলে খুব বেশি ভালো হয় আগামী অন্তত পক্ষে 1 থেকে 1.5 সপ্তাহ। সেই দিক থেকে এখানকার কৃষকরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে বিদ্যুতের যে গোলযোগ সেটি যাতে করে না হয়, যাতে করে নিরবিচ্ছিন্নভাবে সেচ ব্যবস্থাটা চালু রাখা যায়, সেই দাবিটা কিন্তু কৃষকদের পক্ষ থেকে জানানো হয়েছে। সারিকা। হারুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা নওগাঁয় ছিলাম, গরমের প্রভাবে সেখানে কৃষি পণ্যের উপর কি প্রভাব পড়ছে আমরা তাই নিয়ে জানছিলাম। এবারে আমরা চলে যাব আমাদের আরও একটি নিয়মিত আয়োজন জন্মদিনে। দর্শক, আজ 25 এপ্রিল। আজকের দিনটি আপনাদের যাদের জন্মদিন তাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে এবারে আমরা জানবো আজকের দিনে বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন নিয়ে। তাদের শুভেচ্ছা তো জানাবই, তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জানবো। 1874 সালের এই দিনে জন্মগ্রহণ করেন উদ্ভাবক গুগলিয়েলমো মার্কনি। দূরপাল্লার রেডিও ট্রান্সমিশন, মার্কনি ল এবং রেডিও টেলিগ্রাফ সিস্টেমের কাজের জন্য তিনি পরিচিত। মার্কনিকে রেডিওর আবিষ্কারক হিসেবে কৃতিত্ব দেয়া হয় এবং তিনি বেতার টেলিগ্রাফির উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ কার্ল ফার্ডিনান্ড ব্রাউনের সাথে 1909 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ভাগ করে নেন। 1938 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কবি, প্রাবন্ধিক ও অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি কবিতা, শিশু সাহিত্য, উপন্যাস রচনায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে বাংলা অনুবাদ সাহিত্যের ইতিহাসে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রায় একক প্রচেষ্টায় দক্ষিণ আমেরিকা ও পূর্ব ইউরোপের শ্রেষ্ঠ রচনাগুলি বাংলায় অনুবাদ করেছেন তিনি। 1940 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা আলফ্রেদো জেমস আল পাচিনো। তাকে চলচ্চিত্র ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ হাতে গোনা কয়েকজন অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। গডফাদার এবং ডগ ডে আফটারনুনের মতো অমর চলচ্চিত্রে করা অতুলনীয় অভিনয়ে অভিনেতা হিসেবে তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। 1964 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার জেমস ড্যারেন সিডন্স। শেফিল্ড শিল্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে 16 বছরের সম্পৃক্ততাই তাকে সুপরিচিত করে তুলেছে। পরবর্তীতে দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের হয়ে অংশ নেন জেমি সিডন্স। বর্তমানে তিনি পেশাদারী পর্যায়ে ক্রিকেট কোচ হিসেবে অবতীর্ণ রয়েছেন। রাশিয়ার মুহুর্মুহু হামলার মধ্যেই সাগর পাড়ে খোলা আকাশের নিচে কনসার্ট করেন এক শিল্পী। ক্ষেপণাস্ত্র কিংবা সতর্ক সংকেত,
কোনো কিছুতেই যেন শ্রোতারা দমে না। রণক্ষেত্রের গর্জন খানিকটা সময়ের জন্য ভুলতে সাহায্য করে এই সুর। চলুন একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা ওই সময়টা ঘুরে আসি। চারপাশে বোমার শব্দ, মাথার ওপর দিয়ে বিকট শব্দে উড়ে বেড়াচ্ছে যুদ্ধবিমান। হঠাৎ বেজে ওঠে সাইরেন, বন্দর নগরীতে ধেয়ে আসছে নাম না জানা ক্ষেপণাস্ত্র। এসবের মধ্যেই হঠাৎ বেমানানভাবে কানে ভেসে আসে পিয়ানোর সুর, সমুদ্রের ঢেউয়ের শব্দের সাথে যেন মিশে একাকার। এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ওডেসা বন্দরের। সঙ্গীতশিল্পী ইহোর ইয়ানচুক কিয়েভের পথের ধারে গান করতেন। আজ তিনি যুদ্ধক্ষেত্রের বিখ্যাত পিয়ানিস্ট। সকালে সূর্য ওঠার সাথে সাথেই বাঁধেন নানা সুর, যা প্যাট্রিস্কোভাকে ভুলিয়ে দেয় হারানো সন্তানদের স্মৃতি। কিছুক্ষণের জন্য বিধবা ভিক্টোরিয়া ভুলে যান মৃত স্বামীর কথা। আমার স্বামী বাখমুতে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন, তাকে ভীষণ মনে পড়ে। কিন্তু যখন এই পিয়ানোর সুর শুনি, খানিকটা সময়ের জন্য হলেও ভালো লাগে। মৃত্যু নাকি সঙ্গীত, দুটোর মধ্যে বেছে নিতে বললে লোকে কোনটি বেশি চাইবে তা বলা কঠিন। কিন্তু শিল্পী ইয়ানচুক জানান, যখন গোলার আঘাতে ঢেকেছিল গোটা বন্দর, সেদিনও ভিড় করে লোকে তার গান শুনেছে। কোনো সতর্ক সংকেত কিংবা বোমা আমাদের থামাতে পারেনি। হাজারো বাধার পরেও যেমন করে সূর্য ওঠে, তেমনি আমার সুর কোনো বাধা মানে না। প্রাণ যতদিন আছে আমি রোজ পিয়ানো বাজাবো। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, একটি প্রতিবেদন দেখছিলাম, সঙ্গীতের মাধ্যমেই সব যুদ্ধের অবসান ঘটুক এবং সেই সাথে এই তীব্র তাপপ্রবাহে বয়ে চলুক বৃষ্টির স্বস্তির বাতাস। দর্শক, আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন নতুন সব আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আবারও শুভ সকাল।